ফ্যাসিবাদ কোনটা? ফ্যাসিবাদ তো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, যেটি আজকে আওয়ামী লীগ যেই ফ্যাসিবাদী রাজনীতির শিকার হয়েছে। ফ্যাসিবাদী রাজনীতি তো সেটা যখন ক্যাঙ্গারু কোড ব্যবহার করে একটা রাজনৈতিক দলের উপর দমন পীড়ন চালানো হয়। ফ্যাসিবাদ তো সেটা যেখানে সরকারি ভার্সনের বাইরে আসলে অন্য কোনো কথা বলা যায় না। আজকে তো বাংলাদেশে সেটাই হচ্ছে। যারা আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয় তাহলে জনগণকে সে সিদ্ধান্ত গ্রহণ করতে দিক। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কাউকে পছন্দ হলে গ্রহণ করতে পারে, কাউকে অপছন্দ হলে প্রত্যাখ্যান করতে পারে। তো তারা যখন দেখছে যে নির্বাচন প্রক্রিয়া আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে জনগণের দিক থেকে যে সাড়া রয়েছে সেটি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং এবং সে কারণেই কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে আওয়ামী লীগকে রেখে। 24 জুলাইতে এবং অগস্টের শুরুর দিকে যা ঘটলো, যে সরকার বিরোধী বিক্ষোভ হলো, তাতে জনতার কোনো রায় ছিল না আপনি বলছেন? দেখুন, একটি যে কোনো রাজনৈতিক আন্দোলনের পক্ষ বিপক্ষ বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সংবেদনশীল ছিল। একই সঙ্গে এই আন্দোলনের অভ্যন্তরে অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী, উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী, মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী, বিএনপি, জামায়াত, তারা যখন এই আন্দোলনটিকে হাইজ্যাক করে, রিমোট কন্ট্রোল তাদের হাতে নেয় এবং এটির মাধ্যমে তারা এক ধরনের কিলিং মিশন বাস্তবায়ন করে, এবং এই কিলিং মিশনের দায়ভার তারা সরকারের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি তারা তৈরি করে। এটির মধ্য দিয়ে কিন্তু তারা সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করে। জুলাই আগস্টে যে এতগুলো প্রাণ গেল, তার একটু দায়ও আওয়ামী লীগ নেবে না? এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, এই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, অন্যান্য যারা উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তাদের সংখ্যাটি কিন্তু বেশি। যে কোনো মৃত্যুই তো বেদনার, সেটি তো আমাদেরকে আহত করে, আমাদেরকে অবশ্যই শোকার্ত করে, এবং আমাদের একটা রাজনৈতিক কর্মী হিসেবে কিংবা সচেতন নাগরিক হিসেবে আমরা কি চাবো? যেই আমরা একই সঙ্গে যেমন আমাদের শোক প্রকাশ করব, আমাদের দুঃখবোধ রয়েছে, আমাদের নিজস্ব উপলব্ধি রয়েছে, একই সঙ্গে তার জন্য ন্যায় বিচার সম্পন্ন হয়, সেটি তো সঠিক রাজনৈতিক দায়িত্ব। আজকে দেখুন যে বাংলাদেশে 5ই আগস্টে যখন পট পরিবর্তনটি ঘটলো, বাংলাদেশে তো যারা জুলাই আগস্টে এই ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে, টার্গেট কিলিং এর মাধ্যমে, কিংবা কিংবা এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, সার্বিক প্রেক্ষিতে যে ঘটনাটি ঘটেছে, এটির কি ন্যায় বিচার আজকে বাংলাদেশে হচ্ছে? যারা লাশের উপর ভর করে ক্ষমতায় গেছে, যারা লাশের উপর ভর করে আজকে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, তারা লাশের প্রতি সহানুভূতি রাখে না। লাশ তাদের কাছে ব্যবসার, রাজনৈতিক ব্যবসার উপাদান। আমরা বরং এখানে যেন সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত হয়, সে ব্যাপারে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সবসময় আন্তরিক। আপনারা 71-এর ঘটনার জন্য, 71-এর গণহত্যার জন্য বিশেষ করে বারবার জামাতকে দায়ী করেছেন, এবং জামাতের কাছে জামাত কেন ক্ষমা চাইছে না এই প্রশ্নটা তুলেছেন, এবং সত্যি জামাত হয়তো সেই অর্থে কোনোদিনই ক্ষমা চায়ও নি। আপনারা কি 2024-এর জুলাইয়ের জন্য ক্ষমা চাইবেন? 2024 সালের ঘটনাক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা। আগে তো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিন্তু এটার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কাছে যায়, কারা এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে সেই জুলাই আগস্টের ঘটনার যখনগুলো ঘটে সেই সময় শোক প্রকাশ করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে কিন্তু রেসপন্স করার চেষ্টা করেছে, এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ সেটিকে সংবেদনশীলভাবেই দেখে, এবং এই বিষয়ে আসলে জনগণের কাছে যাওয়ার যে রাজনৈতিক কর্মপ্রক্রিয়া, আজকে তো সেই প্রক্রিয়াটি তো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে যখন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, যখন বিচারের নামে প্রহসন করা হয়। কিন্তু আমি মনে করি যে এই যে ঘটনাক্রম ঘটেছে, দায় বিশেষ করে যারা 5ই আগস্টের প্রেক্ষাপটে, যারা পরবর্তীতে সরকার দখল করেছে, ক্ষমতায় এসেছে, তাদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। 2008 সাল থেকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করেছে, এবং জামায়াতকে কিন্তু সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নিষেধাজ্ঞা, আপনি জানেন যে এই লম্বা সময়ের প্রেক্ষাপট, সেই প্রক্রিয়া কিন্তু কখনো গ্রহণ করা হয়নি। একটি আইনি প্রশ্ন যেটি আদালতের মাধ্যমে এসেছে, এবং সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে জামায়াতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। কারণ আপনার গঠনতন্ত্রেই যদি থাকে যে আপনি আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার প্রতি আপনি দায়বদ্ধ থাকবেন কিনা, সেটি কিন্তু এক ধরনের আইনি প্রশ্ন, এবং সেটির কারণে কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিলের প্রশ্নটি এসেছে। আরেকটি হচ্ছে যে এই যে সহিংসতার ঘটনা প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে আওয়ামী লীগের উপর যেটি করা হয়েছে, এটি তো গণতান্ত্রিক, এটি আসলে গণতন্ত্রের উপরে আঘাত, মানুষের যে নাগরিক অধিকার রয়েছে সেটির উপরে আঘাত, যে দুটি আসলে সম্পূর্ণভাবেই
ভিন্নতর একটি প্রেক্ষাপট। একটু থামাচ্ছি যে আপনি আসলে যেখান থেকে বলছিলেন যে একটি রাজনৈতিক দলকে যদি আমি রাজনীতি করতে না দিই তাহলে গণতান্ত্রিক পরিসর খর্ব হয়, তো সেই একই প্রশ্ন তো আমি আপনাকে করতে পারি যে জামায়াত থেকে যখন আপনারা রাজনীতি করতে দিচ্ছিলেন না তখন তো সেই একইভাবে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছিল। সেটা কিন্তু আইনি প্রশ্ন। আজকে সেই দিক থেকে আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছিল, কিন্তু নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। আপনি জানেন যে বাংলাদেশে 2018 সালের নির্বাচনেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে। নির্বাচন প্রক্রিয়ার বাইরে তারা আসলে কখনোই ছিল না, এবং যে প্রশ্নটি এসছে সেটি আইনি প্রশ্ন, সেটি আওয়ামী লীগের দিক থেকে কোনো ধরনের রাজনৈতিক প্রশ্ন নেই। আওয়ামী লীগ সবসময়ই এক ধরনের ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিকভাবে তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আসলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে এটা আসলে ম্যাটার করে না, কারণ ভোট অলরেডি তাদের কাস্ট হয়ে গেছে। কারণ এই ফলাফলটাই প্রিডিটারমাইন্ড। কাস্টিং ভোট কত দেখাবে এটা আসলে সরকার নিজেরা ঠিক করে রেখেছে। আমরা আজকে আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই প্রহসনের ভয় করে, এই পাতানো খেলা যেন বয়কট করে, বর্জন করে, এবং এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমরা যেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে পারি। এই দখলদার সরকারের ভিত্তিটা যেন দুর্বল হয়ে যায় এবং বাংলাদেশে যেন আবারও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে আমরা দ্রুত যেতে পারি, সেই লক্ষ্যে আমরা বর্জনের দিকে আহ্বান জানাচ্ছি, ক্যাম্পেইনিং আমরা করছি। কেউ যদি ভোট দিতে যান তাহলে তিনি কাকে ভোট দেবেন, মানে কাকে ভোট দিলে আপনার কর্মসূচির বা আপনার যে গণতান্ত্রিক কর্মসূচির কথা আপনি বলছেন তাতে সুবিধা? ফলাফলটা যখন প্রিডিটারমাইন্ড, তখন কিন্তু জনগণ কে কাকে ভোট দিচ্ছে এটার উপরে কেউ বিজয়ী হবে কিনা, কেউ লেজার রিভিল কিনা, এটা আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন না। দেখুন, একটি হচ্ছে যে এটি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি বলি তাহলে হচ্ছে বর্জন, বয়কট, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বাইরে কোনো ধরনের পাতানো খেলার অংশীদার হওয়া কোনো রাজনৈতিক সঠিক কর্মকৌশল নয় বলে আমি মনে করি। আর বাংলাদেশের যদি রাজনৈতিক বাস্তবতা আমরা পর্যবেক্ষণ করি তাহলে অবশ্যই যারা এই উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে, মৌলবাদী রাজনীতির সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত দায়ে সম্পৃক্ত থাকা, এবং যারা এক ধরনের ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা যারা গড়ে তুলতে চায়, তাদের বিপক্ষে আমাদের লড়াইটা তো আমি মনে করি দলমত নির্বিশেষে সবারই হওয়া উচিত, এবং সেই লড়াই তো আওয়ামী লীগ, ছাত্রলীগ সবসময় লড়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ কি তাহলে বিএনপির সাথে কোনো রকম সমঝোতায় যাবে আগামী দিনে? দেখুন, আমরা আত্মশক্তিতে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, এবং যে মুক্তির বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিতে চাই সেটির উপর ভরসা করে আমরা এগোতে চাই। এবং অবশ্যই আমাদের এই লক্ষ্য পূরণ করার জন্য যদি গণতন্ত্রকামী যারা রাজনৈতিক দল রয়েছে, প্রগতিশীল রাজনৈতিক শক্তি যারা রয়েছে, যারা এক ধরনের বাংলাদেশে কম্পিটিটিভ ডেমোক্রেসি, এক ধরনের পার্টিসিপেটরি পলিটিক্স বাংলাদেশে যারা নিশ্চিত করতে চায়, তাদের সঙ্গে তো অবশ্যই সবসময় আমাদের সেই দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তো অবশ্যই রয়েছে।